খড়গামশাই, আগে অনেকদিন পর বাড়ি ফিরলাম, এবার পিতৃশ্রাদ্ধটা সেরে ফেলতে চাই। সে তো ভালো কথাই বাবু, না করলে বা কেমন দেখায়। হ্যাঁ, আপনি এই গাঁয়ের এবং আশেপাশের দু একটা গ্রামের গরিব দুঃখী কাঙালদের একটা তালিকা তৈরি করে ফেলুন। প্রত্যেকে এক জোড়া করে কাপড় দিতে হবে, তাতে যে পরিমাণ কাপড় লাগবে কিনতে কার্পণ্য করবেন না। কিন্তু এই গ্রামের সবাই এখানে আসবেন বলে তো মনে হয় না। হুম হুম ঠিক আছে, এই গ্রামে যারা না আসবেন তাদের তালিকায় রাখবেন না, কিন্তু যারা আসবেন তারা যেন খালি হাতে ফিরে না যান, আমার সেই কথা। সে আপনাকে ভাবতে হবে না বাবু। আর হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে নিজে গিয়ে নেমন্তন্ন করে আসবেন, পাছে এ নিয়ে কোনো অভিযোগ ওঠে। তাই হবে। তবে ওই মুখুজ্জেদের বাড়িতে সেখানে আমি নিজে যাব, আপনাকে যেতে হবে না। আপনি নিজে যাবেন? কেন বলুন তো? না মানে ওই ঘোষালদের সঙ্গে মুখুজ্জি বংশের দীর্ঘদিনের। বাবার সঙ্গে হয়তো তাদের মনোমালিন্য ছিল, কিন্তু আমার সঙ্গে তো কোনো বিবাদ নেই। অতএব এই ব্যাপার নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আপনাকে যা যা বললাম আপনি সেই মতো কাজ করবেন, দেখবেন কোনো গরিব দুঃখী যেন ওখান থেকে ফিরে না আগে যায়। আপনার কথা মতোই কাজ হবে বাবু। তাহলে রমা কি করবে স্থির করলে? কোন বিষয়ের কথা বলছো বড়দা? তারিণী খুড়ো শ্রাদ্ধের কথাটা বোন। রমেশ তো এসে হাজির হয়েছে, বাপের শ্রাদ্ধ খুব ঘটা করেই করবে বলে বোধ হচ্ছে। যাবে নাকি তুমি? আমি যাব তারিণী ঘোষালের বাড়ি? সে তো জানি দিদি, আর যেই যাক তোরা কিছুতেই সেখানে যাবি না। তবে শুনছি নাকি ছোড়া সমস্ত বাড়ি বাড়ি নিজে গিয়ে বলবে। বজ্জাতি বুদ্ধিতে সে তার বাপেরও ওপরে যায়। যদি আসে তাহলে কি বলবে? আমি কিছু বলবো না, বাইরে দরোয়ান তার উত্তর দেবে। দরন কেন রমা? আমি বলতে জানি নে। নচ্ছার বেটাকে এমন বলাই বলবো যে বাচাদন জন্মেও কখনো আর এই মুখর্জ বাড়িতে মাথা গলাতে আসবে না। আচ্ছা বড়দা, এমন করতে পারো না যে কোনো ব্রাহ্মণ না তাদের বাড়ি যায়? সে চেষ্টাই তো করছি বোন। তুই আমার সহায় থাকিস আর আমি কোনো চিন্তা করি নে। রমেশকে এই কুয়াপুর থেকে না তাড়াতে পারি তো আমার নাম বেনি ঘোষাল নয়। আমিও বলে রাখলাম, শত্রুতা করতে রমেশ ঘোষালও কম করবে না। বিষয় সম্পত্তি কি করে রক্ষা করতে হয় এখনো সে শেখেনি। এর মধ্যে যদি না শত্রুকে নির্মূল করতে পারা যায় তো ভবিষ্যতে আর যাবে না। সে আমি বুঝি বড়দা। তুই না বুঝিস কি দিদি, ভগবান তোকে ছেলে গড়তে গড়তে মেয়ে গড়েছিলেন বই তো নয়। বুদ্ধিতে একটা পাকা জমিদারও তোর কাছে উঠে যায়। রানী, রানী কই রে? রানী, আরে এই যে রানী, কত বড় হয়েছিস, ভালো আছিস তো? আরে এই যে বড়দা, আপনি এখানে আর আমি সারা গাঁ খুঁজে হয়রান। কি জানি, চিনতে পারছিস তো? আমি তোদের রমেশ দা। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু আমাকে আপনি কেন রমা? তুমি বাপু তারিণী ঘোষালের ছেলে না? আগে হ্যাঁ, কিন্তু আপনি? আমি রমার মাসি। ও, আগে আপনাকে দেখেছি বলে তো মনে হয় না। তুমি না হলে এমন বেহায়া পুরুষ মানুষ কে হবে? যেমন বাপ তেমনি বেটা। বলা নেই কোয়া নেই, একটা গেরস্তের বাড়ির ভিতর ঢুকে উৎপাত করতে শরম হয় না তোমার? আমি চললুম রমা। এখন এখানে দাঁড়িয়ে আছো? কি বকছো মাসি? তুমি নিজের ঘরে যাও। ও মা, যার জন্য করি চুরি সেই বলে চোর। আর তো বেশি সময় নেই রানী, মাঝে 3টে দিন বাকি। তোমরা না গেলে একটুকু ব্যবস্থা পর্যন্ত আমি করতে পারছি না। তুমি দেখি আচ্ছা মানুষে, এবার যাও। বাউনের ছেলেকে আমি চাকর দারণ দিয়ে অপমান করতে চাইনি। তোমার বাড়িতে আমার রমা কখনো পা ধুতেও যেতে পারবে না। আহ মাসি! তুই থাম রমা। যে যখন যাওয়া হতেই পারে না তখন উপায় কি? কিন্তু আমি তো এত কথা জানতাম না, না জেনে যে উপদ্রব করে গেলাম, সে আমাকে মাফ করো রানী, চলি। খুব যা হোক শোনালে বটে মাসি, আমার সাধ্যেই ছিল না অমন করে বলা। তুমি তাহলে যাওনি বেনি? না মাসি, আমি আড়ালে ছিল। তা তো ছিলে বুঝলো, এমন সরে পড়া উচিত কাজ হয়নি বেনি। তুমি নিজে যখন বলেছ মাসি, তখন সেই তো সকলের চেয়ে ভালো হয়েছে। এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো পেরে উঠতো না। ব্যাপার কি মাসি? কি করে জানবো বাচ্চা? ও রাজরানীর মেজাজ বোঝা কি আমাদের মতো দাসীবাদীর কাম?
সে তুমি যাই বলো গোবিন্দ, রমেশ বাবাজি আয়োজনটা করেছে খাসা। সে আর বলতে, সচারে কাপড়, তাছাড়া শহর থেকে ময়রাদের আনিয়েছে। 2 দিন তো উৎসব লেগেই থাকবে ধর্মদা। একেই বলে বাপকা বেটা। তারিণী ঘোষাল ছিল যেমন, রমেশও হয়েছে তেমনি। তা না হলে বাপের শ্রাদ্ধ কেউ এত খটা করে করে? ধর্মদা, হুম, শুনলুম এ গায়ের কোনো বামন নাকি আসবে না। আসবে আসবে। হুম? আমরা যখন এসেছি এরা কি না এসে পারে? আহা, না এলেই তো ভালো ধর্মদা, বুঝলে না? লোক কম হলে খাওয়া দাওয়াটা টান পড়বে না। দাদা বলেছ, একেবারে খাঁটি কথা। কিন্তু রমেশ বাবাজিকে এসে অব্দি দেখছি না যে। কই গো, বাবাজি কোথায়? এসো এসো দিনুদা, এসো। বসো বসো। বড় ভাগ্যিস আমাদের, হ্যাঁ, তোমার পায়ের ধুলো পড়লো। শালা হাওয়াতে বুড়ো এসেছে। তা দিনুদা, ছেলে মেয়েদের নিয়ে এসো নি দিনুদা। না এনে কি করি বলো? হুম, আসবার সময় কিছুতেই ছাড়লে না। হুম, পথে আসতে আসতে ও গায়ের হাটে শুনে এলুম, হুম। খাইয়ে দাইয়ে ছেলে বুড়োর হাতে 16খানে করে লুচি আর এই 4 জোড়া করে সন্দেশ দেওয়া হবে। তাছাড়াও হয়তো 1খানা করে কাপড়। হ্যাঁ, হ্যাঁ, বলো কি? ওই তো বলতে বলতে রমেশ বাবাজি হাজির। হ্যাঁ? ইয়ে, বুঝলে দিনুদা? আপনাদের আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না বাবাজি, অসুবিধা হবে কেন? বাবাজি, বাবাজি, এদিকে একটু শুনে যাও তো, একটা কথা বলি। বলুন। ভেতরে বুঝি ধর্মদাসের ঘিন্নি এসেছে? হুম? খবরদার, খবরদার ওই কাজটি করো না বাবা। ওই ভাড়ার ঘরের দিকে ধর্মদাসের গিন্নিকে যেতে দিও না। তাহলেই দেখবে ময়দা, তেল, নুন সব ফাঁকে ফাঁকে সরিয়ে ফেলবে। শোনো, আমি গিয়ে না হয় তোমার মাসিকে পাঠিয়ে দেব, সে এসে ভাড়ারের ভার নেবে। দেখবে কাছে কুটো পর্যন্ত লোকসান হবে না বাবা। জি আগে সে দেখা যাবে। বাবা সন্দেশ খাবো। সন্দেশ কোথায় পাবো রেখে দিই? সন্দেশ খাবে? দাঁড়াও আমি আনাচ্ছি। ও হে, কি নাম জানো তোমার? নিয়ে এসো তো, নিয়ে এসো। হ্যাঁ, ওই ওই থালাটা এদিকে নিয়ে এসো। নাও খুকি, নাও সন্দেশ। এত সন্দেশ খাবো আমি? বেশ তো, যা পারো তাই নাও। গোবিন্দ, থালাটা এদিকে আনতে বলো। ময়দারা কেমন বানিয়েছে দেখি। ওরে খেদি, এই খাচ্ছিস তো? সন্দেশ হয়েছে কেমন বল দেখি। বেশ হয়েছে বাবা, খুব মজা। খেদি, এই ধর দেখি মা এই 2টো মিহিদানা। আমি আর খেতে পারবো না বাবা। পারবি পারবি, এই 1 ঢুক জল খেয়ে গলাটা ভিজিয়ে নে, তখন ঠিক পারবি। না বাবা, আমি আর পারবো না। না পারিস, আঁচলে একটা গেরো দিয়ে রাখ, কাল সকালে খাস। আচ্ছা, হ্যাঁ বাপু, খাওয়ালে বটে, যেন অমৃত। বাবাজি, বাবাজি, মিষ্টি বুঝি 2 রকম করালে বাবাজি? আগে ওরে রাখাল, রাখাল, ওই ক্ষীরমোহন একটু দিতে হ্যাঁ, বলো কি বাবা, ক্ষীরমোহন করিয়েছো নাকি? বড় ভালো জিনিস, বড় ভালো জিনিস। এই খেয়েছিলুম বটে রাধানগরের বোসদের বাড়ি, আজও মুখে লেগে আছে। রাখাল, কিরে রাখাল, খালি হাতে ফিরে এলি যে? আজ আর ভাড়ারের চাবি খোলা হবে না বাবু। কেন? ও বাড়ি থেকে গিন্নিমা এসে ভাড়ার বন্ধ করেছেন। হ্যাঁ, জ্যাঠাইমা আসছেন রাখাল? আগে হ্যাঁ, তিনি এসেই ছোট বড় 2 ভাড়ারই তালা বন্ধ করে ফেলেছেন। আহ, জ্যাঠাইমা, আয় রমেশ, জ্যাঠাইমা, তুমি আসবে আমি ভাবতেই পারিনি। এ সময় একটু শক্ত হতে হয় বাবা। শক্ত আমি হয়েছি জ্যাঠাইমা, যা পারতাম নিজেই করতাম। কেন তুমি আবার এলে? তুই আমাকে ডেকে আনিসনি রমেশ, আমি নিজেই এসছি। আমাদের উপর তোর অভিমান আছে, কিন্তু এটা কি অভিমানের সময়? জ্যাঠাইমা, শোন, কাজকর্ম হবার আগে আমি ভাড়ার থেকে খাবার টাবার কোনো জিনিস কিন্তু আর বার হতে দেব না। তুমি যখন এসেছো, যা ভালো বুঝবে তাই করবে।
সেদিন বেনি মাধবের সঙ্গে তো দেখা হয়েছিল? বড়দা তখন বাড়িতে ছিলেন না। দেখা হয়নি বলে কি আর যেতে নেই? আমি জানি রে, সে তোদের উপর সন্তুষ্ট নয়। বেনি আমার ছেলে বটে, তাকে জানে না এমন কেউ নেই। তবুও বলি, আর একবার যা না। বড় ভাই, তার কাছে মাথা হেঁট হতে তোর লজ্জা নেই। এখন বোধহয় বাড়িতে আছে, যা না। বাড়িতে আমার অনেক লোক। বাইরের যারা তোর বাড়িতে আছেন তাদের আমি তোর চেয়ে ঢের বেশি জানি। তাদের কথা শুনিস নে, আয় আমার সঙ্গে, যাবি একবার। সে হয় না জ্যাঠাইমা। বাইরে যারা বসে আছেন আজ, তারা যাই হন, আমার সকলের চেয়ে বড় আপন। ও ঠিক আছে, যখন যাবি নে, সে নিয়ে আর কথা বলে কি হবে। যাই হোক, তুই কিছু ভাবিস নে বাবা, কিছুই আটকাবে না। আমি আবার খুব ভোরেই আসব। তাই এসো জ্যাঠাইমা। আচ্ছা, তবে এখন আমি আসি। বেনি মাধব বাবাজি, আছো নাকি বাবাজি? আরে গাঙ্গুলি মশাই, আরে আসুন আসুন আসুন। তা এই রাত্রিতে হঠাৎ কি মনে করে? এই পথ দিয়ে যাচ্ছিলাম বাবাজি, ভাবলাম তোমার সাথে একটু দেখাটা করি যাই। তাহলে রমেশের নেমন্তন্নে আসেননি? আপনার লোক হয়ে তোমরা যখন দূরে সরে আছো, হ্যাঁ হ্যাঁ, আমরা সেখানে আসি কি করে? আমি ভেবেছিলাম আপনি আসবেন। শুনলাম ছোনা নাকি খুব ঘটা করি সব করছে। সেরকমই তো কানে এসেছে। এ যদি সত্যি হয়, আমি বাজি রেখে বলছি বাবাজি, ও ছোঁড়া দুদিনে যদি উচ্ছনে না যায় তো আমার নাম গোবিন্দ গাঙ্গুলি নয়। যত যত সব নবাবী কাণ্ড কারখানা, ওসব লোক দেখানো শ্রাদ্ধ। বড়দা, বড়দা, এই যে বড়দা, আপনার কাছে এলাম। আরে আসবে বই কি বাবাজি, 100 বার আসবে। এ তো তোমারই বাড়ি, তোমারই ঘর। বেনি মাধব, তাছাড়া বেনি মাধব তোমারই বড় ভাই, সে তো পিতৃতুল্য। তাই তো বেনি বাবুকে বলতে এসেছি, তারিণীদার সঙ্গে মনোমালিন্য তার সঙ্গেই থাক। তোমরা দু ভাই এক হও, আমরা দেখে চোখ জুড়ুই। বাবাজি তুমি দাঁড়িয়ে রইলে, ওরে কে আছিস? বাবাজিকে একখানা কম্বলের আসন টাসন পেতে দে না। বড়দা, বেনিবাবু, বলছিলাম কি, বাবাজি যখন এসেছে কথা বলো। বড় ভাই তুমি, তুমিই তো সব। তুমি আলাদা থাকলে চলবে না। তাছাড়া বড় গিন্নি ঠাকুরন যখন স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছেন তখন। মা গিয়েছিলেন? হ্যাঁ, শুধু যাওয়া কেন, ভাড়ার কাজ কর্ম যা কিছু সব তিনিই তো করছেন। আর তিনি না করলে করবেনই কে শুনি। আর আচ্ছা, না 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 না, আচ্ছা নয় বেনি বাবু, যেতে হবে, করতে হবে, সমস্ত ভার তোমার উপরে। ভেবে দেখি। বড়দা, একবার পায়ের ধুলো যদি দিতেন। মা যখন গেছেন তখন আমার যাওয়া না যাওয়া, হ্যাঁ, কি বলো গোবিন্দ খুড়ো? বেশ, আপনাকে আমি পীড়াপিড়ি করতে চাই না, তবে অসুবিধা যদি না হয় একবার যদি। বললামই তো, মা যখন গেছেন। ও আচ্ছা, ঠিক আছে, যাই তবে। দেখলে দেখলে বেনিবাবু, কথার ভাবখানা দেখলে? জ্যাঠাইমা। কে? ও রমেশ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আলোটা আনতে বলি। না জ্যাঠাইমা, আরো দরকার নেই, তুমি উঠো না। এত রাত্রিরে যে? এখনো তো নিমন্ত্রণ করা হয়নি, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলাম। সমাজের অন্যান্যরা কি বললে? সমাজ? জ্যাঠাইমা, তুমিও যেমন। এ গায়ে সমাজ বলতে তো ধর্মদাস, গোবিন্দ, এরা। এমন সমাজের এক বিন্দু ক্ষমতা না থাকে সেই তো ঢের ভালো জ্যাঠাইমা। শুধু এরা নয় রমেশ, তোমার বড়দা বেনিও সমাজের কর্তা। এদের মত নিয়ে কাজ করো। সবেমাত্র বাড়িতে পা দিয়েই এদের বিরুদ্ধে কাজ করা ভালো নয়। জ্যাঠাইমা, তুমি নিজেই তো বলো যে নানান কারণে এখানে দলাদলি হয়, তবে ব্যক্তিগত আক্রোশটাই সবচেয়ে বেশি। আমি যখন সত্যি মিথ্যে কারো দোষ অপরাধের কথাই জানি না, তখন কোনো লোককেই বাদ দিয়ে অপমান করা আমার পক্ষে অন্যায়। আমি যে তোর গুরুজন, মায়ের মতো, আমার কথাটা শোনাও তোর পক্ষে অন্যায়? সকলকে নিমন্ত্রণ করব স্থির করেছি, আমি তা করবই। তাহলে আমার হুকুম নিতে আসাটা তোমার শুধু একটা ছল মাত্র? না জ্যাঠাইমা,
আমি জানতাম জ্যাঠাইমা, যা অন্যায় নয় আমার সে কাজে তুমি প্রসন্ন মনে আমাকে আশীর্বাদ করবে। কিন্তু এটাও তোমার জানা উচিত ছিল রমেশ, আমার সন্তানের বিরুদ্ধে আমি যেতে পারবো না। কাল পর্যন্ত তাই জানতাম, তাই তোমাকে বলেছিলাম যা পারি আমি একলা করি, তুমি এসো না। তোমাকে ডাকবার সাহসও আমার হয়নি। যখন এসছো ভাড়ার চাবিটা নিয়ে যাও। ও হ্যাঁ, নিতে তো হবেই। কারো জন্য কোনো কাজ আটকে থাকে না। পিতৃসাধ্য করে নিজেই তার প্রমাণ দেব। কেউ না এলেও শত্রুর সঙ্গে শত্রুতা করাই ভালো। শ্রাদ্ধের কাজ তো ভালো ভালো শেষ হলো ছোটবাবু। আমি বলছিলাম এবার ওই বিষয় আশাগুলো যে বাকি আছে ভাগ করে নিন। কোন হিস্সা কার মধ্যে আছে আপনি তো ভালো জানেন সরকার মশাই। সেই জন্যই বলছিলাম, কিন্তু আপনি তো এদিকে কর্ণপাতই করেন না। এখন থেকে করব। আর করেছেন। সেদিন উত্তরের অত বড় তেঁতুল গাছটা কেটে তারা দুঘর ভাগ করে নিল, তা শুনে আপনি কিছুই বললেন না। এবার ঠিক বলবো। সরকার মশাই, সরকার মশাই। কি হয়েছে আচার্য মশাই? কর্তা বাবাজি আছেন দেখছি। ব্যাপার কি? ঘর থেকে মাছ ধরা হচ্ছে। কে ধরছে? আবার কি? নিশ্চয়ই বড় কর্তা। আগে ঠিকই ধরেছেন সরকার মশাই। বেনিবাবু চাকর দাঁড়িয়ে আছে, মুখুজ্জেদেব খোলটা দাঁড়ানোটাও আছে দেখলুম। নেই কেবল আপনাদের লোক। আমাদের বাবু মাছ মাংস খান না। না খেলেও হিস্সার ভাগ ছাড়া হবে না। রোজ রোজ চালাকি নাকি? বুঝুয়া বলিয়া বাবুজি। ঘর থেকে মাছ ধরা হচ্ছে, সমস্ত মাছ কেড়ে আনতে হবে। যদি কেউ বাধা দেয় তার চুল ধরে টেনে আনবি, আর তাও যদি না হয় তার এক পাটির দাঁত ভেঙে তবে আমার সামনে আসবি। বহুত আচ্ছা বাবু, আমি আম যাতা হয়। আরে ভজু যাস নে। বাবা রমেশ রক্ষা করো। তা আমি তোমাকে বলছি এ কথা ঢাকা থাকবে না। বেনিবাবুর কবে পরে তাহলে আমি একটা দিনও বাঁচবো না। ব্রহ্ম বিষ্ণু এলো রক্ষা করতে পারবে না। तुम क्यों घबराता है बाबूजी? हुकुम तालीम होगी। থাম তুই থাম। তা সরকার মশাই আপনি কি বলেন? কথাটা ঠিকই বাবু। ভজুয়া, बोलिए बाबूजी। ভজুয়া তুই একটু পরে যাস। आपको जो हुकुम। হ্যাঁ রে যতীন, খেলা করছিস, স্কুলে যাবি না? আমাদের যে আজ কাল দুদিন ছুটি দিদি। তোদের ছুটি কেন রে যতীন? আমাদের স্কুলে যে চাল ছাওয়া হচ্ছে, তারপর চুনকাম হবে, কত বই এসেছে, 4-5টা চেয়ার টেবিল, একটা আলমারি, একটা খুব বড় ঘড়ি। বলিস কি? হ্যাঁ দিদি। সত্যি বলছিস? ওমা, একদিন তুমি গিয়ে দেখে এসো না। কে দিলে এসব? রমেশ বাবু এসেছেন, তিনি সব করে দিচ্ছেন। প্রত্যেকদিন তিনি এসে পড়ানো। হ্যাঁ রে যতীন, তোকে তিনি চিনতে পারেন? হ্যাঁ। কি বলে তুই তাকে ডাকিস? আমরা ছোট বাবু বলে ডাকি। ছোট বাবু কি রে? তিনি যে তোর দাদা হন। বেনি বাবুকে যেমন বড়দা বলে ডাকিস, একে তেমনি ছোটদা বলে ডাকতে পারিস না? আমার দাদা হন তিনি। সত্যি বলছি দিদি? তাই তো হন রে। তাহলে সবাইকে বলে আসি আমি। এত বেলা কোথায় যাবি? অন্য সময় যাস। এতদিন তিনি কোথায় ছিলেন দিদি? লেখাপড়া শিখতে বিদেশ ছিলেন। তুই বড় হলে তোকেও এমনি বিদেশ গিয়ে থাকতে হবে। আমাকে ছেড়ে থাকতে পারবি যতীন? ছোটদা সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি। হ্যাঁ ভাই, তার সব পড়া সাঙ্গ হয়ে গেছে। ছোটদা কেন আমাদের বাড়ি আসেন না? বড়দা তো রোজ আসেন। তুই তাকে ডেকে আনতে পারিস না? এখনই যাব দিদি। খবরদার, কখনো এমন কাজ করিস না ভাই, কখনো না। এই যে রমা, তুই এখানে বসে আছিস? ওদিকে দেখ গিয়ে, বেনিরা মাছ ভাগ করতে এসেছে। আমি যাই দিদি, মাছ দেখে আসি। তুই যা রমা, বলা যায় না ওই মাছ নিয়ে আবার কে কোন দিকে হাত সাফাই করে। আরে ওই ওই একটু তাড়াতাড়ি কর। বলা যায় না ও তীর্থের কাক থেকে এসে পড়ে। আরে দেরি করছিস কেন রে? আর শিগগির করে দুভাগ করে ফেললা। কি মাছ পড়লো হেবেনি? এই শুরু হলো। ভালোই মাছ দেখি ধরা পড়েছে। এই যে রমা, এসছিস বোন? আয়। কি হচ্ছে গো রমা? এত ভিড় কিসের? ও বাবা বাবা বাবা, মাছ মন্দ ধরা পড়েনি দেখছি। তা বড় পুকুরে জাল দেওয়া হয়েছিল বুঝি? দেখ রমা, ভাগটা ঠিক হয়েছে কিনা দেখ তো। দেখতে হবে কেন বড়দা? না তবুও এসেছিস যখন। আরে ও কেষ্ট, আমার ভাগটা তুলে রমারটা দিয়ে দে, তাড়াতাড়ি কর। মাছ দেখে প্রাণ জুড়লো। অনেকদিন পর এত ভালো মাছ চোখে পড়লো না।
কেষ্ট, আরে মাছ ওঠা, চল বাড়ি চল। এই যাও মা। নমস্তে মাইজি, আমি রমেশ বাবু নাকের আছি, মাছের 3 ভাগের 1 ভাগ লইতে আসিয়াছি। তোমাদের কোনো ভাগ নেই? आपको नहीं पूछे बाबूजी। माई जी, কি চাই তোর বাবু? माई जी, बाबूजी आपको पूछने बोला माछ से हमारा भाग আছে আওয়ার नहीं। না, তোর বাবুর এতে কোনো অংশ নেই। बहुत अच्छा माई जी। दूसरा आदमी का बात सुनिया पुकुरदार হইতে মাছ কাড়ি আনবার হুকুম করিয়াছিল বাবুজি। আমি মাছ মাংস ছুঁই না, কিন্তু বাবুজির হুকুমে এই জিউ আজ হয়তো পুকুর ধারে দিতে হইতো, কিন্তু রামজি রক্ষা করলেন। বাবুজির রাগ পড়িয়া গেল, আমাকে ডাকিয়া বললেন, ভজুয়া যা মাইজিকে জিজ্ঞাসা করে আয়, ওই পুকুর মে আমার ভাগ আছে আওয়ার নেই। আর যে যাই বলুক ভজুয়া, আমি জরুর জানে মাইজির জবান থেকে কখনো ঝুটা বাদ বাইর হবে না, সে কখনো পরের জিনিস ছুবে না। নমস্তে মাইজি, নমস্তে। তোমাদের আমি বলে দিচ্ছি রমা, এই পুকুরের একটি গুগলিও ওকে ছুঁতে দেব না। কি রমা, কি কি হলো, কি হলো, কোথায় যাচ্ছিস? ঈশ্বর, ঈশ্বর, আমি মিথ্যে বলেছি, আমাকে ক্ষমা করো, আমি মিথ্যে বলেছি ঈশ্বর। হ্যাঁ রে রমা, রমেশের সাথে বুঝি তোর কথা হয় না? কি রে, কথা কইছিস না যে? তোদের কেন যে এত অভিমান বুঝি না। এই জন্য তুমি কি আমায় দোষ দাও জ্যাঠাইমা? না রে, দোষ আমি দিই না, তবে তোর জন্য বড় ভাবনা হয়। এই বয়সে বৈধব্য। ওসব কথা থাক জ্যাঠাইমা, আমি বলতে চাইনি, কিন্তু জ্যাঠাইমা। কে রমেশ? আয় বাবা আয়, ঘরে আয়। হঠাৎ তেমন দুপুরে যে? দুপুরবেলা না এলে তোমার কাছে যে একটু বসতে পাইনি, তোমার কাজ তো কম নয়। ও কি রে রমা, তুই যেমন জড়ো সড়ো হয়ে চুপটি করে বসে রইলি কেন? আমি তোমার কাছে এসেছি জ্যাঠাইমা, আমার কথা শুনবে? বেশ বল। তোমার মনে পড়ে অনেকদিন আগে ছেলেবেলায় একবার চোখের জলে এমনি করে তোমার কাছে বিদায় নিয়েছিলাম, আবার আজ একবার বিদায় নিতে এলাম, এই হয়তো শেষ নেয়া। বালাই ষাট, ও কথা কেন বলছিস রমেশ? শরীরটা কি এখানে তোর ভালো থাকছে না বাবা? শরীর, এই যে খোট্টার দেশের ডাল রুটির দেহ জ্যাঠাইমা, কি এত শীঘ্রই খারাপ হয়? শরীর আমার বেশ ভালোই আছে, কিন্তু এখানে আমি আর একদম টিকতে পারছি না। এই তোর জন্মস্থান, এখানে কেন টিকতে পারছিস না বল দেখি? বলতে চাই না, আমি জানি তুমি নিশ্চয়ই সব জানো। সব না জানলেও কতকটা জানি বটে, কিন্তু সেই জন্যই বলছি, তোর আর কোথাও গেলে চলবে না রমেশ। কেন চলবে না জ্যাঠাইমা? কেউ তো আমাকে চায় না। চায় না বলেই তো তোকে কোথাও পালিয়ে যেতে আমি দেবো না। এই যে ডাল রুটি খাওয়া দেহের বড়াই করছিলি, সে কি পালিয়ে যাবার জন্যে? যাক সে কথা, তুই যে স্টেশনে যাবার পথে ভাঙনটা সারাবার চেষ্টা করছিলি, তার কি হলো? সে হবে না জ্যাঠাইমা, কেউ একটা পয়সা চাঁদা দেবে না। দেবে না বলেই হবে না? তুই তো তোর দাদামশাইয়ের অনেক টাকা পেয়েছিস, এ কটা টাকা তো তুই নিজেই দিতে পারিস। কেন দেবো? অনেকগুলো টাকা স্কুলের জন্য খরচ করেছি, তার জন্য আপসেট হচ্ছে। এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাওরায়, ক্ষমা করাও মহাপাপ ভাবে, ভয়ে পেছিয়ে গেল। সেজন্যই তো তোর এখানে থাকা দরকার বাবা। এরা কত দুঃখী, কত দুর্বল যদি জানিস। ও কি রে রমা, তুই যে সে থেকে ঘাড় হেঁট করে বসে আছিস। হ্যাঁ রে রমেশ, তোরা দুটি ভাই বোন কি কথাবার্তা বলিস নি? এর মধ্যে তুমি এসো না জ্যাঠাইমা, তুমি কি একাই এসছেন না সঙ্গে মাসিটিও আছেন? উফ, সেদিন কোনো গতিকে ওর মাসির হাত থেকে প্রাণ বেঁচেছে, আবার উনি গিয়ে যদি তাকে পাঠিয়ে দেন, তাহলে একবারে তোমাকে আমাকে শুদ্ধ চিবিয়ে খেয়ে তবে তিনি বাড়ি ফিরবেন। ওরে রমেশ, শোন শোন বাবা, যাস নে। না জ্যাঠাইমা, যারা অহংকারের স্পর্ধায় তোমাকে পর্যন্ত পায়ের তলায় মারিয়ে চলে, তাদের হয়ে আর একটি কথাও তুমি বলো না। তোমার অপমান আমার সইবে না। উনি কি কলঙ্ক আমায় দিয়ে গেলেন জ্যাঠাইমা? আমি কি মাসিকে শিখিয়ে দিই, না তার জন্য দায়ী আমি? শিখিয়ে দিস নে সত্যি, কিন্তু তার জন্য দায়ী তোকে কতকটা হতে হয় বই। কখনো না, আমি এর বিন্দু বিসর্গ জানতাম না, তবে কেন আমাকে উনি মিথ্যে দোষ দিয়ে অপমান করে গেলেন? অপমান কেন করবে? আমি জানি সে তোকে কত শ্রদ্ধা করে। মিথ্যে কথা? মিথ্যে নয় রমা, তোকে আজ একটা কথা বলি, বিষয় সম্পত্তি রক্ষা করার দাম যতই হোক, এই রমেশের প্রাণের দাম তার চেয়ে অনেক বেশি।
কোনো বস্তুর লোভে সেই জিনিসটাকে তোরা চারদিক থেকে ঘা মেরে নষ্ট করে দিস নে। ওর ক্ষতি হলে কোনো কিছু দিয়েই তার আর পূরণ হবে না। সকামশাই, আগে আচ্ছা দেখুন তো চণ্ডীমণ্ডপের বারান্দায় দাঁড়িয়ে ছেলেটি কে? আগে দক্ষিণ পাড়া দারিক ঠাকুরের ছেলে। ও, কি চায়? আপনার কাছে ভিক্ষের জন্য এসেছে। ভিক্ষে? আমি কি শুধু ভিক্ষে দিতেই বাড়ি এসেছি? গ্রামে কি আর কোনো লোক নেই? সে ঠিক কথা বাবু, কিন্তু কর্তা তো কখনো কাউকে ফেরাতেন না, তাই দায় পড়লেই এই বাড়ির দিকে লোক ছুটে আসে। ও হ্যাঁ, তা আচ্ছা এই এমন গরিব এগায় আর কঘর আছে আপনি জানেন? 2-3 ঘর আছে, বেশি নেই। এদেরও মোটা কাপড়ের সংস্থান ছিল বাবু। শুধু একটা চালদা গাছ নিয়ে মামলা করে ওই দাড়ি চক্রবর্তী আর সনাতন হাজরা। সে কি, তারপর কি হলো? এত দূর গড়া তো না, শুধু বেণীমাধব বাবু আর গোবিন্দ গাঙ্গুলি দুজনেই নাচিয়ে তুলে এতটা করে তুললেন। ও, তারপর? আমাদের বড় বাবুর কাছেই 2 ঘরের গলা পর্যন্ত এতদিন বাধা ছিল। গত বছর সুদে আসলে তারা সবে কিনে নিয়েছেন। সে কি বলেন কি? সকামশাই, আগে আর তো আমার চলে যাওয়া হলো না। সত্যি বলছেন বাবু? হ্যাঁ, এদের জন্যই হয়তো থাকতে হবে। তাই করুন বাবু, তাই করুন। হ্যাঁ, তো একটা কথা শুনুন, কয়েকদিনের জন্য আমি একটু তারকেশ্বর যাব। আচ্ছা, সে কদিন আপনি দেখাশুনো করবেন, দেখবেন কেউ এলে যেন খালি হাতে ফিরে না যায়। আগে তাই হবে বাবু, তাই হবে। এ কি, আপনি এখানে? আমাকে কি চেনেন আপনি? চিনি। আপনি কখন তারকেশ্বরে এলেন? আজই ভোরে। আমার মামার বাড়ির মেয়েদের আসবার কথা ছিল, তারা আসেননি। এখানে কোথায় আছেন? ঠিক কোথাও উঠিনি, আর কখনো এখানে আসেনি, তো যেখানে হোক একটা আশ্রয় খুঁজে নেব। সঙ্গে চাকর আছে তো? না, আমি একাই এসেছি। তাহলে আমার সঙ্গে আসুন। হ্যাঁ, আপনার পরিচয়? আমাকে চিনতে পারছেন না? ঠিক মনে করতে পারছি না। আমার নাম রমা। হ্যাঁ, রমা, তুমি এখানে? থাক, চিনতে পেরেছেন তাহলে। না মানে, এতদিন তোমাকে তো খুব ভালো করে দেখাই হয়নি। মুখ নিচু করে ছিলে, আড়ালে আবঝালে ছিলে, তাই প্রথম থেকে চিনতে পারিনি। আর যখন বাড়ি যাওয়া হবে না, তখন এখানেই থাকুন না। তুমি কোথায় উঠেছো? ওই যে দেখছেন, ওটা আমার বাড়ি। তোমার বাড়ি? এই স্থানে বাড়ি কেন? এই স্থানটা আমার খুব ভালো লাগে, প্রায়ই এসে থাকি। এখন লোক নেই বটে, কিন্তু এমন সময় হয় পা বাড়াবার জায়গা থাকে না। চলুন, হাঁটতে হাঁটতে যাওয়া যাক। চলো। রাত্রে আপনি কি খান? যা জোটে তাই খাই। আমার খেতে বসবার আগে পর্যন্ত কখনো খাবার কথা মনে হয় না, তাই বামুর ঠাকুরের বিবেচনার উপরই আমাকে সন্তুষ্ট থাকতে হয়। এত বৈরাগ্য কেন? বৈরাগ্য নয়, এ শুধু আলস্য। কিন্তু পরের কাজে তো আলস্য দেখিনি। হ্যাঁ, তার কারণ আছে। পরের কাজে আলস্য করলে ভগবানের কাছে জবাবদিহিতে পড়তে হয়। নিজের কাজেও হয়তো হয়, কিন্তু নিশ্চয়ই অতটা নয়। আপনার টাকা আছে, তাই আপনি পরের কাজে মন দিতে পারেন, কিন্তু যাদের নেই তাদের কথা জানি না রমা। কেননা টাকা থাকারও কোনো পরিমাণ নেই, আর মন দেবারও কোনো ধরা বাঁধা ওজন নেই। টাকা থাকা না থাকার হিসেব তিনিই জানেন, যিনি ইহকাল পরকালের ভান নিয়েছেন। পরকালের চিন্তা করবার বয়স তো আপনার হয়নি। আপনি আমার চেয়ে 3 বছরের বড়। তার মানে তোমার আরো হয়নি। ভগবান তাই করুন, তুমি দীর্ঘজীবী হয়ে থাকো। আমাকে দীর্ঘজীবী হতে বলা শুধু অভিশাপ দেয়া। হিন্দুর ঘরে বিধবার দীর্ঘ জীবন কোনো আত্মীয় কোনোদিন কামনা করে না। রমা, রমা, আমি তো তোমার কেউ নেই রমা, বরং পথের কাঁটা। তবু প্রতিবেশী বলে আজ যে যত্ন পেলাম, সংসারে ঢুকে এই যত্ন যারা আপনার লোকের কাছে পায়, আমার তো মনে হয় পরের দুঃখ দেখলে তারা পাগল হয়ে ছোটে। খাওয়ার মধ্যে যে এত আনন্দ আছে, আজ তোমার কাছ থেকে তার প্রমাণ জানলাম। এই ভুলতে আপনার বেশি দিন লাগবে না। যদি বা মনে পড়ে, অতি তুচ্ছ বলেই মনে পড়বে।
দেশে গিয়ে যে নিন্দে করবেন না, এই আমার ভাগ্য। না রমা, নিন্দেও করব না, সুখ্যাতিও করব না। আজকের দিনটা আমার নিন্দা সুখ্যাতির বাইরে। ছোট বাবু এ জাতির রক্ষা করুন, আপনি না বাঁচালে ছেলেপেলের হাত ধরে নিয়ে আমাদের পথে ভিক্ষা করতে হবে। কি হয়েছে, ব্যাপার কি? 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যায় বাবু, গায়ে একটা ঘরও খেতে পারে না। আচ্ছা ঠিক আছে, থামো তো সকামশাই। বাবু, সকামশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না এদের কথা। আগে বলছি বাবু, 100 বিঘের মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি সেখানে আছে। হ্যাঁ, মাঠের পূর্ব ধারে সরকারি বাঁধ, পশ্চিমে আর উত্তরে উঁচু গ্রাম, দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল আর মুখুজ্জেদের। এদিক দিয়ে জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বছরে 200-300 টাকার মাছ বিক্রি হয় বলে বেণুবাবু তা কলা পাহারায় আটকে রেখেছেন। চাষিরা সকাল থেকে তার কাছে কেঁদে কেটেও তার মন গলাতে পারেনি, তাই ওরা আপনার কাছে এসেছে বাবু। তাই তো। সকামশাই, আপনি ওদের বাড়ি যেতে বলুন, আমি এক্ষুনি বাঁধ কেটে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা বাবু। বড়দা, এই যে বড়দা, বড়দা, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এক্ষুনি সেটা কেটে দিতে হবে। কোন বাঁধটা? জলার বাঁধ আর কটা আছে বড়দা? ওরা বুঝি তোমার কাছে গিয়ে মায়া কান্না কেঁদেছে? এটা তো কান্নার ব্যাপারই বটে। বাঁধ না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে। জল বার করে দেবার হুকুম দিন। সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, সে খবরটা রেখেছো কি? এই টাকাটা দেবে কে, চাষারা না তুমি? চাষারা গরিব, তারা দিতে পারবেই না, আর আমি বা কেন দেবো সেটা বুঝতে পারি না। তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারি না। ভেবে দেখুন বড়দা, আমাদের 3 ঘরে 200 টাকার লোকসান কিছুই নয়, কিন্তু তার জন্য গরিবদের সারা বছরে অন্ন মারা যাবে। যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি তো হবেই। হলোই, তাদের 5,000ই যাক আর 50,000ই যাক, আমার গোটা সদরটা কোপালেও তো 2 পয়সা বের হবে না, আর ওই চাষাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। তাহলে এরা সারা বছর খাবে কি? হ্যাঁ, খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছে টাকা ধার করতে ছুটে আসবে। মাথাটা ঠান্ডা করে কাজ করো, নইলে জমিদারি টিকবে না। ও, কিন্তু আপনার একার মত হলে তো চলবে না। আমি রমার কাছে গেলাম। কিছু হবে না, ও রমারও তাই মত। রমা, রমা, আমি কেন এসেছি নিশ্চয়ই তুমি শুনেছো। হ্যাঁ, জল বের করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি। সে কেমন করে হবে? তাছাড়া বড়দার মত নেই। নেই জানি, তার একলার অমতে কিছুই আসে যায় না। জল বার করে দেওয়া উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখা কি বন্দোবস্ত করবেন? অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়, এটা তুমিও বোঝো। এবছর সে কটা টাকা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যাবে। কথা বলছো না যে? তাহলে তুমি অনুমতি দিলে? না, অত টাকার লোকসান আমি করতে পারবো না। কি রমা, তোমার কাছে এরকম কথা আমি আশা করিনি। আমি অভিভাবক, কিন্তু বিষয় যতীনের। ও রমা, মানুষ খাঁটি কেনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এইখানে মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেল। চিরদিন ভেবেছি তুমি অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও, তুমি নীচ, অতি ছোট। কি? আমি নীচ, ছোট? হ্যাঁ হ্যাঁ, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছো বলেই আমার কাছে ক্ষতিপূরণ দাবি করলে। কিন্তু বড়দা মুখ ফুটে এই কথা বলতে পারেননি। পুরুষ মানুষ হয়ে তার মুখে যা আটকেছে, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা আটকায়নি। আমি এর চেয়ে অনেক বেশি ক্ষতিপূরণ দিতে পারি। শুধু যেন সংসারে যত পাপ আছে, মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বড় পাপ। কিন্তু এখন আর আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন, আমি তার একটাও জবাব দিতে চাইনি। কিন্তু এই কাজ আপনি কিছুতেই করবেন না। কেন? এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না। বিবাদ যখন শুরু হয়েই গেছে, আমি এর শেষ দেখতে চাই। দেখি তোমাদের শক্তি বেশি না আমার। আমায় ডেকেছো দিদি ঠাকুরুন? হ্যাঁ আকবর, এক্ষুনি বাঁধে যাও। কেউ যদি বাঁধ কাটতে যায়, তার মাথা দুভাগ করে দিয়ে তবেই ফিরে আসবে। আমার হুকুম যেন তামিল হয়। তাই হবে দিদি।
এই আকবর লাজিয়ালের হাতে লাজি থাকতে কেউ বাঁধের কাজও ভিড়তে পারবে না। ভাই সাহেব, তোমাদের ভয় নেই, আমি বলছি তোমরা বাঁধ কেটে ফেলো। কেউ বাধা দিতে এলে তাকে আঘাত করতেও দ্বিধা করবে না। ছোটবাবু দেও না, তুমি সরে দাও, আমি বাঁধ কাটতে ওদের দেবো না। আকবর, বুড়ো মানুষ, তুই সরে যা। বাঁধ কেটে না দিলে সারা গাঁয়ের লোক মারা পড়বে। আমি দিদি ঠাকুরকে কথা দিয়ে এসেছি ছোটবাবু, এই বাঁধ কেউ কাটতে পারবি না। আকবর, তোর আপনার গাঁয়ের তো জমি আছে, সে বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে? তুমি একটিবার পথ ছাড়ো ছোটবাবু। তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কটা সম্বন্ধী মুখে কাপড় জড়িয়ে ঝপঝপ কোদাল মারছে, ওদের মুন্ডু কথা দুভাগ করে দিয়ে যাই। না, তুই যেতে পারবি না, কিছুতেই আমি যেতে দেবো না। তবে আমার লাঠি ঠেকাও দেখি। আয় দেখি তোর কত শক্তি। তোমরা কাটো ভাই সব, আর কোনো বাধা নেই, ওরা সবাই পালিয়েছে। কি আকবর, তোর গায়ে রক্ত কেন? কথা বলছো না কেন আকবর? পারলাম না গো দিদি ঠাকুরুন, পারলাম না। সাবাস সাবাস ছোটবাবু। হ্যাঁ, মায়ের দুধ খেয়েছিল বটে, লাঠি ধরলেন বটে। কার লাঠিতে তুই জখম হলি? সেই ছোঁড়ার না তার সেই হিন্দুস্তানি চাকরটা? আরে ওই ভেটা লাঠি চালাতে জানে নাকি বড় বাবু? হ্যাঁ, আমার গহরের লাঠির সামনে টিকতেই পারিনি। তাহলে কে কে তোমায় আঘাত করেছে? ছোটবাবু গো দিদি ঠাকুরুন। পুলিশ কি রমেশ তোকে মেরেছে? এমনও শক্তি মানুষের আছে বটে। শোন আকবর, এই হচ্ছে আসল সুযোগ। থানায় চল, 7 বছর যদি না তাকে আমি দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নই আমি। না গো বড় বাবু, মার খেয়ে আমি থানায় যেতে পারবো না। যেতে পারবি না মানে? আমি লাঠিয়াল, মার খেয়ে প্রীতিশোধ নেবো থানায়, কোন মুখে যাবো গো বড় বাবু? শুনলি রমা, শুনলি তো, এ সব বেঈমান। খবরদার বড় বাবু, বেঈমান কইও না। মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, বেঈমান করলে সইতে পারি না। তা না হলে 3 বাপ বেটা থাকতে বাঁধ কাটলো কি করে? ঘরের মধ্যে বসে বেঈমান কইছো? বড় বাবু চোখে দেখলে জানতে পারতে ছোট বাবু কি। তাহলে থানায় গিয়ে জানিয়ে আয় না, বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলে, ছোট বাবু চড়াও হয়ে তোকে মেরেছে। তওবা তওবা, দিনকে রাত করতে বলো বড় বাবু। না হয় আর কিছু বলবি? আজ গিয়ে যখন দেখিয়ে আয়, কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পূর্ব তাকে আমি। রমা, তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না, আরে এমন সুবিধা পাওয়া যাবে না। না দিদি ঠাকুরুন, ও পারবো না। হ্যাঁ, পারবি না কেন? শরম নেই মোর? 5 গায়ে লোক মোরে সর্দার কয় না। দিদি ঠাকুরুন, তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, ফরিয়াদি হব কোন কালামুয়ে। পারবে না আকবর? না দিদি ঠাকুরুন, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারি না। ওঠে গহর, আমরা ঘরকে যাই। বড়বাবু, আমরা নালিশ করতে পারবো না। দেখলে রমা, দেখলে হারামজাদাদের কাণ্ড? আমি ছাড়বো না, সব বেটাকে হাজতে পূর্ব, তবে আমার নাম বেনি মাধব। ছোটদা। কে? আরে যতীন না? ছোটদা বলছো কাকে? আপনাকে। আমাকে? আমাকে ছোটদা বলতে তোমাকে কে বলে দিলে? দিদি। ও, তা তিনি কি কিছু বলতে তোমাকে পাঠিয়েছেন? দিদি বললেন আমাকে সঙ্গে করে তোর ছোটদার বাড়িতে নিয়ে চল, ওই যে দিদি ওখানে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, সে কি? এসো এসো রমা, আমার কি সৌভাগ্য আজ। কিন্তু আমাকে ডেকে না পাঠিয়ে নিজে কষ্ট করে এলে কেন? এসো, ঘরে এসো। যতীন, তুমি বাগানে গিয়ে দেখো, অনেক ফুল ফুটেছে। আচ্ছা। আজ একটা জিনিস ভিক্ষে চাইতে আপনার বাড়িতে এসেছি, বলুন দেবেন? কি চাই বলো? আগে কথা দিন। তা পারিনি। তোমাকে কিছুমাত্র প্রশ্ন না করে আমার কথা দেবার শক্তি তুমি নিজের হাতেই ভেঙে দিয়েছ রমা। আমি? তুমি ছাড়া এ শক্তি আর কারো ছিল না। আজ তোমাকে একটা সত্যি কথা বলবো, ইচ্ছে হয় বিশ্বাস করো, না হয় করো না। কিন্তু জিনিসটা যদি একেবারে মরে নিঃশেষ হয়ে না যেত, হয়তো কোনোদিন এ কথা তোমাকে শোনাতে পারতাম না। ছেলেবেলায় মার মুখে শুনতাম আমাদের বিয়ে হবে। তারপর যেদিন সমস্ত আশা ভেঙে গেল, সেদিন কেঁদে ফেলেছিলাম। আজও আমার তা মনে পড়ে। তুমি ভাবছো তোমাকে এসব কাহিনী শোনানো অন্যায়?
আমার মনে হয় সেই সন্দেহ ছিল, আর সেই জন্যই সেদিন তারকেশ্বরে যখন একটি দিনের যত্নে আমার জীবনের ধারা বদলে দিয়ে গেলে তখনও চুপ করেই ছিলাম। কিন্তু কিন্তু সে চুপ করে থাকাটা আমার পক্ষে সহজ ছিল না। আজ বাড়িতে পেয়ে আমাকে অপমান করছেন কেন? এর মধ্যে অপমানের কোনো কথা নেই। এই যাদের কথা হচ্ছে সে রমাও তুমি কোনোদিন ছিলে না, সে রমেশ আমি আর নেই। সেদিন কেন জানি আমার নিঃসংশয়ে বিশ্বাস হয়েছিল তুমি যা ইচ্ছে বলো, যা খুশি করো, কিন্তু আমার অমঙ্গল তুমি কিছুতেই সইতে পারবে না। বোধ করে ভেবেছিলাম সেই যে ছেলেবেলায় একদিন আমাকে ভালোবাসতে, আজও তা একেবারে ভুলতে পারোনি। ভেবেছিলাম কোনো কথা তোমাকে না জানিয়ে তোমার ছায়ায় বসে আমার সমস্ত জীবনের কাজগুলো ধীরে ধীরে করে যাব। সেদিন যখন আকবরের নিজের মুখে শুনলাম যে তুমি নিজে ওকে বাইরে দেখি বাইরে এত গোলমাল কিসে? সর্বনাশ হয়ে গেছে ছোটবাবু। কি হয়েছে সরকারমশাই? পুলিশের লোক এসে ভজুয়াকে গ্রেফতার করেছে। কেন? পরশু রাত্রিরে রাধানগরের ডাকাতিতে নাকি সে ছিল। সে কি? রমা, রমা আর এক মুহূর্তে তুমি এখানে থেকো না, খিড়কি দিয়ে বেরিয়ে যাও। খানা তল্লাশ করতে ওরা ছাড়বে না। আপনার কোনো ভয় নেই তো? বলতে পারিনি, কত দূর কি দাঁড়িয়েছে সেটা এখনো জানি না। আমি যাব না। না রমা, এখানে থেকো না। যতীন, এই যে যতীন এসছে, যাও যাও এক্ষুনি চলে যাও। কি বলছো বেনিবাবু, ভজুয়া ছাড়া পেয়েছে? পেতো না, ওই ভৈরবই সব নষ্টের মূল। কেন 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 আচার্য মশাই আবার কি করলো? ভৈরব সাক্ষী দিয়েছে ভজুয়া ডাকাতিকে সে ছিল না। সেদিন সে তার সঙ্গে তার মেয়ের পাত্র দেখতে গিয়েছিল। বলো কি? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ছাড়বো না। ওর ভিটেই আমি ঘুঘু চড়াবো। ঘুঘু দেখেছে, ঘুঘুর পাঁত দেখেনি। তা আচার্য মশাইকে কি দিয়ে ফাঁসাবেন? শোনো, কথাটা তোমার কানে কানে বলি, বুঝলে? দরকার হলে তোমাকে সাক্ষী দিতে হবে খোড়ো। গোবিন্দ গাঙ্গুলি তো তোমারই লোক বেনিবাবু, আমাকে সবসময় আপন লোকই ভেবো। হ্যাঁ, ছোটবাবু আমায় বাঁচান ছোটবাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? আমার বাড়ি ঘর জমি জমা সব নিলামে উঠেছে। এখন আমার কি হবে ছোটবাবু? ছেলে মেয়ে নিয়ে পথে নামতে বসে। ব্যাপারটা খুলে বলুন, কাঁদবেন না। সদরে গিয়ে জেনেছি রাধানগরের সনৎ মুখার্জি আমার নামে সুদে আসলে 1126 টাকা 57 ডিগ্রি করে আমার বাস্তবিটা কোরক করে নিলাম করে দিয়েছে। এখন আমার কি হবে বাবু? আচ্ছা আচ্ছা থামুন থামুন তো, আপনি ভাববেন না আচার্য মশাই, এই মিথ্যে ডিগ্রি আদালতে টিকবে না। কিন্তু এত টাকা না দিলে কোরকের হাত থেকে যে ছাড়া পাবো না। আচ্ছা আমি দেখছি। সরকারমশাই, 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 শুনুন এদিকে আসুন। এই যে আমার চেক বইটা দিন। এই নিন চেক। আপনি নিজে সমস্ত ভালো করে জেনে টাকাটা জমা দিয়ে দেবেন, আর সব বন্দোবস্ত যা ঠিক মতো হয় সেটাও দেখবেন, কোনো অসুবিধা যেন না হয়। আচ্ছা বাবু। আপনি মানুষ নন ছোট বাবু, দেবতা। ওসব বলবেন না আচার্য মশাই। এখন এমন সর্বনাশ আমার কে করেছিলে? আমি জানি কে এমন করেছে। দুদিন পরে আপনিও জানবেন। বাবু, এই যে সরকারমশাই, আসুন আসুন আসুন। আমি আপনার খবরে আসে বসে আছি। মোকদ্দমার খবর কি বলুন? কি হলো, চুপ করে আছেন কেন? কি হয়েছে সরকারমশাই? মোকদ্দমা একতরফা খারিজ হয়ে গেছে বাবু। সে কি? উপরন্তু জমার টাকাগুলো বেনিবাবু আর অন্যান্যরা ভাগ করে নিয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ বাবু, ভোরে বাজাজি মোকদ্দমা হাজির হয়নি। তাছাড়া জাল জুয়াচুরি দমন করতে যে মিথ্যে ঋণ সে ভৈরবের হয়ে জমা দিয়েছিল, মহাপাপিষ্ঠ ভৈরব তার নিজের মাথা বাঁচাবার জন্য পুনরায় বেনিবাবুর সাথে হাত মিলিয়েছে। বাবু, কোথায় যাচ্ছেন বাবু? আমি আসছি, আমি এক্ষুনি আসছি সরকারমশাই। ছোটবাবু শুনুন, শুনুন ছোটবাবু। আচার্য মশাই। কাকে চান? আচার্য মশাই কোথায়? আমি তার মেয়ে লক্ষ্মী। কিছু বলার থাকলে আমাকে বলুন। তোমার বাবা কোথায়? বাবা, কে একটা লোক উঠোনে এসে দাঁড়িয়েছে। কে রে? কথা কয় না। কে? একই রমেশ। চুপ! ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না। বলুন বলুন, এমন কাজ কেন করলেন? ওরে মেঘেলো রে, লক্ষ্মী, বেনি বাবুকে খবর দে। চুপ চুপ শয়তান, শয়তানের বাচ্চা। তোকে তোর একদিন কি আমারই একদিন। কে জানো আমার বাবাকে মেরে ফেলবে গো।
তোমরা শিগগির এসো। ছেড়ে দাও রমেশ, ছেড়ে দাও। বলুন বলুন কেন এমন কাজ করলেন? আপনার উপকার করেছি বলে এমন কাজ করলেন? হাতে লাগছে। বাঁচাও, বাঁচাও। ও মা গো, কে আছো? বাবাকে বাঁচাও। ছেড়ে দাও বাবা রমেশ, মরে যাব। বলুন কেন এমন করলেন? কি হয়েছে? এ কি রমেশকে দেখছি এখানে? তাহলে তো থাকা চলে না। বড়বাবু গো, বড়বাবু গো, আমার চিপারি ফেলে দাও। এমন শিক্ষা তোকে দেবো আজ? হয়েছে, এবার ছেড়ে দিন। কেন? এত লোকের মাঝখানে আপনার লজ্জা করে না? যা, বেঁচে গেলি শয়তান। এরা না এলে বাড়ি যান। যাচ্ছি যাচ্ছি, ফের যদি গ্রামে এমন হয় আমি কাউকে ছেড়ে দেবো না, কাউকে না। না 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 বেনিবাবু, এর বিচার হওয়া দরকার। বাড়ি এসে চড়াও করে মানুষটাকে আধমরা করে ফেললো। নিশ্চয়ই বিচার হওয়া দরকার। আপনারা তাই করুন। নিজের চোখে দেখলেন উনি বাবাকে। আহা, তুমি ভেবো না মা লক্ষ্মী, তুমি ভেবো না। আমরা থাকতে এ গায়ে কোনো অধম্য হতে দেব নাকি? কি 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 বলেন বেনিবাবু? আর বলতে হবে না খুড়ো, নিজের চোখে যা দেখলাম এ খুনের সমান অপরাধ। এ পক্ষে দোষও কম নেই বর্দা। তাছাড়া হয়েছেই বা কি যে এই নিয়ে হইচই করতে হবে? বলো কি রমা? ঠিকই বলেছি। তুমি তোর হয়ে বলবেই রমা দিদি। তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে গেলে ঠিক করতে বলো তো। আমার বাপ আর তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী, তুমি সে তুলনা করো না। আমি কারো হয়ে কোনো কথা বলিনি, ভালোর জন্যই বলছিলাম। ওর হয়ে কোদল করতে তোমার লজ্জা করে না? বড় লোকের মেয়ে বলে কেউ ভয়ে কথা কয় না, নইলে কে না শুনেছে তুমি বলে মুখ দেখাও, আর কেউ হলে গড়ায় দড়ি দিত। তুই থাম লক্ষ্মী, কাজ কি ওসব কথায়? কাজ নেই কেন? যার জন্য বাবাকে এত দুঃখ পেতে হলো তার হয়ে উনি কোদল করবেন? বাবা যদি মারা যেতেন? ওর মতো লোকের হাতে মরতে পাওয়া ভাগ্যের কথা। আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারত। ও, তাইতেই বুঝি তুমি মরেছো রমা দিদি? এই কথাটার অর্থ কি বর্দা? কি করে জানবো বোন? লোকে কত কথা বলে, তাতে কান দিলে তো চলে না। লোকে কি বলে? লোকের কথাতে তো গায়ে ফোসকা পড়ে না। তোমার গায়ে হয়তো ফোসকা পড়ে না, কিন্তু সকলের গায়ে তো গন্ডারের চামড়া নেই। কিন্তু লোককে কথা বলাচ্ছে কি? তুমি। আমি? তুমি ছাড়া আর কেউ নয়। পৃথিবীতে কোনো দুষ্কর্ম তো তোমার বাকি নেই। চুরি, জুয়ো চুরি, জাল, ঘরে আগুন দেয়া সবই হয়েছে, এটাই বা বাকি থাকবে কেন? আমাকে আবার তুমি? মেয়ে মানুষের এর চেয়ে বড় সর্বনাশ যে আর নেই, সে বুঝবার তোমার সাধ্য নেই। কিন্তু জিজ্ঞেস করি, এই কলঙ্ক রটিয়ে তোমার লাভ কি? লোকে যদি তোমাকে রমেশের বাড়ি থেকে ভোরবেলা বার হতে দেখে, আমি কি করব? এত লোকের সামনে আমি আর কিছু বলতে চাই না। মনে করো না বর্দা, তোমার মনের ভাব আমি টের পাইনি, কিন্তু এ নিশ্চয় যেন আমি মরবার আগে তোমাকেও জ্যান্ত রেখে যাব না। বেনিবাবু, ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। আরে খুড়ো, তুমি ভয় পেও না। খুড়ো, সাপ যত বড়ই হোক ওঝার কাছে সে ছোট। আবার সাপের কাছেই তো ওঝার মৃত্যু হয় বেনিবাবু। বেনিমাধব সেরকম ওঝা নয়, সে সাপ ধরতেও জানে, খেলা দেখাতেও পারে। রমেশ দা। এ কি রমা, এমন সময় যে? আপনার শরীর এখন কেমন আছে? ভালো নয়, রোজ রাতেই জ্বর হচ্ছে। কিছুদিনের জন্য বাইরে ঘুরে এলে হয়তো ভালো হয়। ভালো তো হয় জানি, কিন্তু যাই কি করে? বলবেন আপনার অনেক কাজ, কিন্তু এমন কি কাজ আছে যে নিজের শরীরের চেয়েও বড়? নিজের দেহটা যে ছোট এ কথা আমি বলিনি, কিন্তু এমন কাজ মানুষের আছে যা এই দেহটার চেয়ে অনেক বড়, সে তুমি বুঝবে না। বুঝতেও চাইনি, কিন্তু আপনাকে কোথাও যেতেই হবে। সরকার মশাইকে বলে দিয়ে যান, আমি তার কাজ দেখব। তুমি আমার কাজ দেখবে? কিন্তু কিন্তু কি? আমি তোমাকে বিশ্বাস করতে পারি কি? ইতরে পারে না, কিন্তু আপনি পারেন। আচ্ছা, ভেবে দেখি। না, ভাববার সময় নেই, আজই আপনাকে আর কোথাও যেতেই হবে। না গেলে? গেলে আমার লাভ কিছুই নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি। আমাকে সাক্ষী দিতে হবে। সাক্ষী না দিলে? না দিলে আমার মহামায়ার পুজোয় কেউ আসবে না, আমার যতীনের উপনয়নে কেউ খাবে না। তারপরে? তুমি যাও, আমি মিনতি করছি রমেশ দা, আমাকে সব দিকে নষ্ট করো না। তুমি যাও, যাও এদেশ থেকে। আচ্ছা, তাই হবে, কিন্তু আজ আর সময় নেই, কারণ আমার পালাবার হেতুটা যত বড়ই তোমার কাছে হোক, আজ রাত্রিটা আমার কাছে তার চেয়ে অনেক গুরুতর। তোমার দাসীকে ডাকো, আমি এক্ষুনি বের হব। আর কি কোনো মতেই যাওয়া হতে পারে না? না। তোমার দাসী গেল কোথায়? কেউ আমার সঙ্গে আসেনি। হ্যাঁ?
সে কি কথা? এখানে একাই এলে কেন? একজন দাসী পর্যন্ত সঙ্গে আনোনি? তাতেই বা কি হতো? সেও তো আমাকে তোমার হাত থেকে রক্ষা করতে পারতো না? তা না পারুক, লোকের মিথ্যে দুর্নাম থেকে তো বাঁচাতে পারতো। রাত কম হয়নি রানী। দুর্নামের বাকি নেই রমেশ দা। রমা, অন্ধকার রাত্রি নয়, আমি বেশ যেতে পারবো। দিদি, তুমি কিছু শুনেছো? কি রে যতীন? আচার্য মশাইকে মারার জন্য ছোটদার নাকি 6 মাসের জেল হয়েছে। শুনেছি। গায়ের লোকে বলা বলি করছে তুমি সাক্ষী না দিলে ছোটদার জেল হতো না। লোকে বুঝি তাই বলছে রে যতীন? হ্যাঁ, তুমি কেন ছোটদার বিরুদ্ধে সাক্ষী দিতে গেলে দিদি? জানি না। এখন কি হবে? কিসের? মহামায়ার পূজায় গায়ের কোনো লোক আসবে না। বলিস কি? কে বললো তোকে এসব কথা? আমি শুনেছি। ওরা আরো বলেছে ছোটদা না ছাড়া পাওয়া পর্যন্ত কেউ এমুখো হবে না। তাই বলেছে বুঝি? গায়ের লোক না হলে পুজো হবে কি করে, আর প্রসাদই বা খাবে কে? যারা তোর ছোটদাকে জেলে দিয়েছে তারা কম কিসে? 3-4 ঘর ব্রাহ্মণ দিয়ে বুঝি পুজো হয়? পুজোয় যে অনেক লোক লাগে। হয় যতীন, হয়। এ গায়ে সব হয়। এত দেমাগ কবে থেকে হলো রে সনাতন? বলি তোদের ঘাড়ে কি আজকাল আর একটা করে মাথা গজিয়েছে রে? হ্যাঁ, মায়ের প্রসাদ পর্যন্ত খেতে এলি নে? দুটো করে মাথা আর কার থাকে বড় বাবু? আপনাদের থাকে না তো আমাদের মতো গরিবের? কি আমার মুখের উপর এত বড় কথা? কি করব বড় বাবু, সময় হলে বলতে হয় বই কি। বটে। বলে বাঁধ যখন আমার হাতে ছিল তখন দুবেলা এসে পায়ের কাছে পড়ে থাকতিস, মনে আছে? আজ তারই মুখের উপর এই কথা। মায়ের প্রসাদই বলুন আর যাই বলুন, কোনো কৈবর্ত আর বামুন বাড়িতে পাতবে না। এত পাপ যে মা বসুমতী কেমন করে সইছেন, তাই আমরা বলা বলি করি। আর কি বলা বলি করিস? ছোটবাবু ফিরে এলে কি হবে তা ওই মা দুর্গাই জানেন। আমি বলে যাচ্ছি বড় বাবু, রাত বিরাতে বার হবেন না। এর মধ্যে 2-3 বার তারা আপনার বাড়ির চারপাশে ঘুরে ফিরে গেছে। আরে সনাতন, আমার উপরে তাদের এত রাগ কেন বলতে পারিস? রাগ করো না বড় বাবু। না 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 না, রাগ করবো না, তুই বল। আপনি যে সকল নষ্টের গড়া তাদের জানতে বাকি নেই। তোরা কি করতে পারবি? ভালো চাও তো আর কোনো মতলব করো না বড় বাবু। চলি বড় বাবু, কথাটা মনে রেখো। সত্যি কি তাই? সত্যি কি তাই? যদি হয় তাহলে তো উপায় দেখছি নে। আজ কেমন আছিস মা রমা? ভালোই আছে জেঠাইমা। 3 মাস বিছানায় থেকে তোর শরীরের কি হাল হয়েছে? ও কিছু না। আমায় একটা কথা বলবি মা? কি জেঠাইমা? আমি তোর মায়ের মতো। মতো কেন জেঠাইমা? তুমি তো আমার মা। তবে সত্যি করে বল দেখি, তোর কি হয়েছে? অসুখ করেছে। সে তো চামড়ার চোখেই দেখতে পাচ্ছি মা। যা এতে ধরা যায় না, তেমন যদি কিছু থাকে এ সময় মায়ের কাছে লুকোস নে রমা। লুকোলে তো অসুখ সারবে না মা। হুম। বড়দা কেমন আছেন জেঠাইমা? মাথার ঘা সারতে এখনো বিলম্ব হবে। 5-6 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবে। কে এমন কাজ করেছে জানা গেছে? যেই তাকে মারুক, এর দরকার ছিল। এতে তার ভালোই হবে। তুমি লুকোচ্ছ জেঠাইমা? ভাবছিস মা হয়ে সন্তানের এত বড় দুর্ঘটনায় এমন কথা কি করে বলছি? তোকে সত্যি করে বলছি রমা, এতে আমি বেশি ব্যথা পেয়েছি কি আনন্দ বেশি পেয়েছি তা বলতে পারিনি। তবে যারা অধর্মকে ভয় করে না, লজ্জার ভয় যাদের নেই, প্রাণের ভয়টা যদি না তাদের তেমনি বেশি থাকে, তাহলে সংসার ছারখার হয়ে যায়। কিন্তু রমেশ তা কোন পাপের ফলে দুঃখ ভোগ করছেন? আমরা যা করে তাকে জেলে পুরে দিয়ে এসেছি সে তো কারো কাছে চাপা নেই। নেই বলেই তো বেনি আজ হাসপাতালে। আমার এই একটা সান্ত্বনা জেঠাইমা, তিনি ফিরে এসে দেখবেন তার সুখের ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে। চাষাভূষারা এবার তাকে চিনেছে, তাকে ভালোবেসেছে। এই ভালোবাসার আনন্দে তিনি আমার অপরাধ কি ভুলতে পারবেন না জেঠাইমা? নিশ্চয়ই পারবে রমা। আমার রমেশ এমন ছেলেই নয়। তোমাকে আমরা দুজনেই ভালোবেসেছিলাম, শুধু এই জায়গায় আমরা দূরে যেতে পারিনি। ওরে আমি জানি,
আমি সব জানি। সেই জোরেই আমি একটি দাবি তোমার কাছে রেখে যাব। আমি যখন আর থাকবো না, তখন আমাকে যদি তিনি ক্ষমা করতে না পারেন, শুধু এই কথাটি আমার হয়ে তাকে বলো জ্যাঠাইমা, যত মন্দ বলে আমাকে তিনি জানতেন, তত মন্দ আমি ছিলাম না। আর যত দুঃখ তাকে দিয়েছি, তার অনেক বেশি দুঃখ যে আমিও পেয়েছি। তোমার মুখের এই কথাটি তিনি অবিশ্বাস করবেন না। রমা, রমার চল আমরা কোনো তীর্থে গিয়ে থাকি, যেখানে বেনি নেই, রমেশ নেই, যেখানে চোখ তুললেই ভগবানের মন্দিরের চোরা চোখে পড়ে। যাবি নে? যাবো জ্যাঠাইমা, আমাকে নিয়ে যাবে? যাবো রে, যাবো, তোকেই নিয়ে যাব। জ্যাঠাইমা। রমা। ওই ওই আমাদের ছোট বাবু বেরিয়েছেন। তোরা সরে যা, সরে যা। রমেশ ভাইকে আমি নিজে নিতে এসেছি। নারীর টান যে এমন টান, এবার তা টের পেয়েছি। বেনি বাবু, রমেশ বাবাজিকে একটা পেন নাম করতে দাও। কতদিন পর বাবাজির মুখ দর্শন করলুম। ভাই রমেশ, জেলে খুব কষ্ট হয়েছিল কি তোর? না। না হবারই কথা, আমি সবসময় তোর খোঁজ নিয়ে গেছি। বড় বাবু অনেক কথা কইছেন, এবার ছোট বাবুর সাথে আমাদের কথা কইতে দিন তো। থাম সারদন, রমেশ আমার ছোট ভাই, ওর সাথে আমি কথা কইবা না তো কি তোরা আগে বলবি? তোদের যা বলার থাকে বাড়িতে গিয়ে বলিস। ভাই রমেশ, চল চল, তোর জন্য আমি ঘোড়ার গাড়ি নিয়ে এসছি, ওই দাঁড়িয়ে আছে, চল চল। বুঝলি রমেশ, ওই রমা যে ওই আচার্যি হারামজাদাকে হাত করে এমন শত্রুতা করবে, লজ্জা শরমের মাথা খেয়ে নিজে এসে মিথ্যে সাক্ষী দিয়ে এত দুঃখ দেবে, সে কথা যে কোনো জানতে চাইনি। ভগবান তার শাস্তি আমাকে ভালো মতোই দিয়েছেন। জেলের মধ্যে তুই বরং ছিলি ভালো, বাইরে এই 6টা মাস আমি যে তুষের আগুনে জ্বলে পুড়ে গেছি। এই দেখ, এই দেখ। আপনার মাথায় এটা কি হয়েছে? কাকে আর দোষ দেব ভাই? আমার নিজেরই কর্মফল, আমার পাপের শাস্তি। সে আর শুনিস না ভাই, তোর জন্য মা কেঁদে কেঁদে অন্ধ হতে চলেছেন। জ্যাঠাইমা ভালো আছেন তো? ভালো আর থাকতে দিলি কোথায়? রমাকে তাই সেদিন বলছিলাম যে আমরা তোর এমন কি অপরাধ করেছিলাম যে এই সর্বনাশ আমাদের করলি? আমরা ভাই ভাই বিষয় নিয়ে ঝগড়া করি, যা করি, কিন্তু তবু সে তো আমারই ভাই। আমার বিপদ হলে রমেশ ছাড়া কে রক্ষা করবে? কি বলিস? আমি ভালো বলিনি? গারওয়ান, রক্ষে। হ্যাঁ, রক্ষে। আমরা তাহলে এসে গেছি। তুই বাড়ি যা রমেশ, এই সময় মতো আমি আবার আসবো। এই যে ছোট বাবু, সারাদিন কোথায় ছিলেন? কি হয়েছে সরমশাই? দিন রাত্রি কি সব কাজ নিয়ে ব্যস্ত থাকেন, এমন করলে শরীর টিকবে কি করে? মানুষের সেবার মতো আনন্দ আর কিছুতে নেই সকামশাই। সবাই আমাকে ভালোবাসে, তাই তাদের কাজে না গিয়ে তো পারি না। কিন্তু এদিকে যে আরেকজনের কোনো খবরই রাখেন না। আপনি আপনি কার কথা বলছেন? রমাদির। কেন, কি হয়েছে রমার? সমাজ তাকে এক ঘরে করে রেখেছে। বলেন কি? আগে হ্যাঁ বাবু, যতীনের উপনয়নে কেউ সেখানে যায়নি। রাধা মানে রমাদির কাজের মেয়েটা এসে খবর দিলে আপনি যেন রমাদির সাথে অবশ্যই দেখা করেন। তার শরীরটা অনেকদিন থেকে ভালো যাচ্ছে না। ও হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তাই জান বাবু। রানী, রানী। কে? ও আপনি? আসুন। এখন কেমন আছো রানী? আমাকে আপনি রমা বলেই ডাকবেন। ও বেশ, তাই ডাকবো। শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে। এখন ভালো আছি। আমি ডেকে পাঠিয়েছি বলে আপনি হয়তো খুব আশ্চর্য হয়েছেন। না, হয়নি। তোমার কোনো কাজে আশ্চর্য হবার দিন আমার কেটে গেছে। তা কেন ডেকে পাঠিয়েছো? দুটো কাজের জন্য আপনাকে কষ্ট দিয়ে ডেকে এনেছি। আমি আপনার কাছে কত যে অপরাধ করেছি সে তো আমি জানি, তবুও জানতাম আপনি আসবেন। আমার দুটি শেষ অনুরোধ অস্বীকার করবেন না। কি তোমার অনুরোধ?
যে বিষয়টা বড়দা আপনার সাহায্যে দখল করতে যাচ্ছেন সেটা আমার নিজের, অর্থাৎ 15 আনা, আপনাদের 1 আনা। সেইটাই আমি আপনাকে দিয়ে যেতে চাই। তোমার ভয় নেই? আমি চুরি করতে পূর্বেও কখনো কাউকে সাহায্য করিনি, এখনো করব না। আর যদি দান করতেই চাও তার জন্য লোক আছে, আমি দান গ্রহণ করিনি। আপনি চুরি করতে সাহায্য করবেন না, আর নিলেও যে নিজের নামে নেবেন না সে আমি জানি, কিন্তু তা তো নয়। দোষ করলে শাস্তি হয়। আমি যত অপরাধ করেছি এটা তারই জরিমানা। তোমার দ্বিতীয় অনুরোধ? আমার যতীনকে আমি আপনার হাতে দিয়ে গেলুম। রমা, তাকে নিজের মতো করে মানুষ করবেন। বড় হয়ে সে যেন আপনার মতোই হাসি মুখে স্বার্থ ত্যাগ করতে পারে। এ আমার চোখে দেখে যাবার সময় হবে না, কিন্তু আমি নিশ্চয় জানি যতীনের দেহে তার পূর্বপুরুষের রক্ত আছে। ত্যাগ করবার যে শক্তি তার অস্থিমজ্জায় মিশিয়ে আছে, সেখানে হয়তো একদিন সে আপনার মতোই মাথা উঁচু করে দাঁড়াবে। দেখো, এসবের মধ্যে আর আমাকে চেনো না। আমি অনেক দুঃখ কষ্টের পরে একটুখানি আলোর শিখা জ্বালতে পেরেছি। তাই আমার কেবলই ভয় পাছে একটুকুতেই না নিবে যায়। আর ভয় নেই রমেশদা, এই আলো আর নিববে না। জ্যাঠাইমা বলছিলেন আপনি দূর থেকে এসে বড় উঁচুতে বসে কাজ করতে চেয়েছিলেন বলেই এত বাধা বিঘ্ন পেয়েছেন। তাই আলো আপনার ম্লান হবে না, এখন প্রতিদিন উজ্জ্বল হয়ে উঠবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ রমা। যিনি সব জানেন এ সেই জ্যাঠাইমার কথা। আমার যতীনকে হাতে তুলে নিয়ে আমার সকল অপরাধ ক্ষমা করে আজ আশীর্বাদ করে আমাকে বিদায় দিন, আমি যেন নিশ্চিন্ত হয়ে যেতে পারি। আমার একটি কথা তোমাকে রাখতেই হবে রমেশদা, বলো রাখবে? কি কথা রমা? আমার কথা নিয়ে বড়দার সঙ্গে তুমি কোনো দিন ঝগড়া করবে না। তার মানে? মানে যদি কখনো শুনতে পাও, সেদিন শুধু এই কথাটি মনে করো, আমি কেমন করে নিঃশব্দে সহ্য করে চলে গেছি, একটি কথারও প্রতিবাদ করিনি। একদিন যখন অসহ্য মনে হয়েছিল, সেদিন জ্যাঠাইমা এসে বলেছিলেন, মা মিথ্যেকে ঘাঁটাঘাঁটি করে জাগিয়ে তুললেই তার পরমায়ু বেড়ে ওঠে। নিজের অসহিষ্ণুতায় তার আয়ু বাড়িয়ে তোলার মতো পাপ অল্পই আছে। তার এই উপদেশটি মনে রেখে আমি সকল দুঃখ দুর্ভাগ্যই কাটিয়ে উঠেছি। এটি তুমি কোনোদিনই ভুলো না রমেশদা। চেষ্টা করব। আমাকে ক্ষমা করতে পারছো না মনে করে দুঃখ করো না। আমি নিশ্চয়ই জানি আজ যা কঠিন বলে মনে হচ্ছে, একদিন তাই সোজা হয়ে যাবে। রমেশদা, কাল আমি যাচ্ছি। কোথায় যাবে? জ্যাঠাইমা যেখানে নিয়ে যাবেন। সে কি, তিনি তো শুনেছি আর ফিরে আসবেন না। আমিও না। রমা। হ্যাঁ রমেশদা, আমিও তোমাদের পায়ে জন্মের মতো বিদায় নিচ্ছি। কেন যে তোমার সমস্ত কথাই লুকিয়ে রেখে চলে গেলে সে তুমি জানো। আমি শুধু কায়মনে ভগবানের কাছে প্রার্থনা করি, একদিন যেন তোমাকে সর্বান্তঃকরণে ক্ষমা করতে পারি। রমা, সব পালকিতে তুলেছিস তো? হ্যাঁ জ্যাঠাইমা। বেহারা, আর একটু দাঁড়াও। জ্যাঠাইমা, জ্যাঠাইমা। আয় রমেশ, তোর জন্য শেষ বিদায়টুকু বিলম্ব করলাম। জ্যাঠাইমা, কি অপরাধে আমাদের এত শীঘ্রই ত্যাগ করে চললে? অপরাধের কথা বললে শেষ হবে না বাবা, তাতে কাজ নেই। এখানে যদি মরি, বেনি আমার মুখে আগুন দেবে। সে হলে তো কোনো মতেই মুক্তি পাবো না। ইহকালটা তো জ্বলে জ্বলেই গেল, পাছে পরকালটাও এমনি জ্বলে পুড়ে মরি, সেই ভয়ে আমি পালাচ্ছি রমেশ। কিন্তু রমা কেন যাচ্ছে জ্যাঠাইমা? সংসারে তার যে স্থান নেই বাবা, তাই তাকে ভগবানের পায়ের নিচেই নিয়ে যাচ্ছি। সেখানে গিয়েও সে বাঁচে কিনা জানি না, কিন্তু যদি বাঁচে, সারা জীবন ধরে এই অনন্ত কঠিন প্রশ্নের মীমাংসা করতে অনুরোধ করব। কেন ভগবান তাকে এত রূপ, এত গুণ, এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন, আর কেনই বা বিনা দোষে এই দুঃখের বোঝা মাথায় দিয়ে আবার সংসারের বাইরে ফেলে দিলেন? এ কি অর্থপূর্ণ মঙ্গল অভিপ্রায় তারই, না শুধু আমাদের সমাজের খেয়ালের খেলা? জ্যাঠাইমা, তোর উপর আমার এই আদেশ রইল রমেশ, ওকে তুই যেন ভুল বুঝিস নে।
যাবার সময় আমি কারো বিরুদ্ধে কোনো নালিশ করে যেতে চাইনি। শুধু এই কথাটা আমার তুই ভুলেও কখনো অস্বীকার করিসনি যে ওর মতো এত বড় মঙ্গলকামী তোর আর কেউ নেই। কিন্তু জ্যাঠাইমা, এর মধ্যে কোনো কিন্তু নেই রমেশ। তুই যা শুনেছিস, তুই যা জেনেছিস, সব ভুল, সব মিথ্যে। এই অভিযোগের এখানেই যেন সমাপ্তি হয়। তোর কাজ যেন সমস্ত অন্যায়, হিংসা, বিদ্বেষকে অন্ধ করে চিরদিন এমনি প্রবল হয়ে বয়ে যেতে পারে, এই তোর উপর শেষ অনুরোধ রমেশ। বেশ, তাই হবে জ্যাঠাইমা। ও কি রে? পায়ের ধুলো দাও জ্যাঠাইমা। রমেশ, তোমার আশীর্বাদ নিয়ে আমি যেন সমাজের সব কুসংস্কার দূর করতে পারি, মুক্ত করতে পারি আমার এই পল্লীকে। রমেশ,